আজকে আওয়ামী লীগের লোকেরা মিছিল করে, আপনি গণতন্ত্রের কথা বলেন, ভেরি গুড। আপনি সংবিধানের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তাহলে বলেন আওয়ামী লীগকে পরিষ্কার করে দেন। আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে একদিকে অ্যারেস্ট করবেন, তুফানের জানাজায় গেলে আপনি আওয়ামী লীগকে অ্যারেস্ট করবেন, আবার আওয়ামী লীগের মিছিল করতে দিবেন না। আর আওয়ামী লীগের মিছিল করতে না দেওয়ার কি কারণ থাকতে পারে, কি যুক্তি থাকতে পারে? আপনি যদি সংবিধানই করেন, আপনি যদি বলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবেন, আপনি যদি বারবার বলেন সংবিধান যা আছে সেভাবে চলবে, তাহলে আপনি কি করে বিনা বিচারে কাউকে জেলে রাখবেন? আমার সংবিধান তো পরিষ্কার লেখা আছে কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে না। তাহলে আপনি কি করে এই সাংবাদিকদেরকে আটক রাখছেন? কি করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটক রাখছেন? তাদের ভোট ভালো লাগছে আপনার, তাদের ভোটে সরকার গঠন করতে পারছেন, আর এখন তাদেরকে আপনি জেলখানায় ভরে রাখছেন। দ্বিচারিতা করলে তো মানুষ আপনাকে একদিন দুই দিন কিছু বলবে না। আমি নয় জানের বয়ে কিছু বলবো না, আমার তো বিপদে বলবো না। এমন অনেক মানুষ তো আছে যারা বুক চেতিয়ে দিবে। অতীতে দেখেছেন যে বন্দুকের সামনে কিভাবে ছেলেরা পোলাপানরা বুক চেতিয়ে দেয়। আজকের ইয়াং জেনারেশন দেখছেন? আপনি দেখছেন ঢাকা ইউনিভার্সিটি ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখার জন্য, আর্জেন্টিনা খেলা দেখার জন্য কি পরিমাণ পোলাপান রাত্রিবেলা একখানে হয়ে গেছে। ওখান দিয়ে যদি কোনো কারণে স্পার্ক হয়, আপনি কোথায় যাবেন? আপনি সামনে যে কি সময় আসতেছে আপনি কি একবার চিন্তা করেছেন? আপনি এটা জুন মাস, আপনি হাতে আছে জুলাই আগস্ট, আপনি বাজেট দিয়েছেন, ভেরি গুড। আমাদের কিছু আপনার সরকার আপনি বাজেট দিচ্ছেন, আপনি আমাদের তো আমরা প্রতিবাদ করার কিছু নয়। আপনি তো বলছেন যে বাজেটের বিরোধিতা করা নাকি অপরাধ। আপনি ওখানে বলছেন কেউ কেউ নাকি আপনি বাজেটের বিরোধিতা করে, বিরোধিতা করলে আপনি যে বাজেট দিচ্ছেন সেটা মেনে নিতে হবে। ঠিক আছে, মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রী। আমি আমি আমার রাজনৈতিক দল, আমার জামাত ইসলাম অনুরোধ করবো, বাবা আসেন আমরা মেনে নেই, দেশ যেভাবে চালাতে চায় চালাক, আমরা অবজারভার হিসেবে দেখি উনি কি করেন। ওনার উপদেষ্টা থেকে ঘাট ধরে বাইর করে দেয় বিদেশে আসছে এয়ারপোর্ট থেকে। ডক্টর জাহেদ বাংলাদেশের রাজনীতিতে একটা অত্যন্ত সফল ব্যক্তি। আমরা গত 40 বছর রাজনীতি করে যা করতে পারি নাই, আমরা এই সরকারের ন্যাক নজরে পড়তে পারি নাই, আমরা আমাদের দলের নেতার তারা পিক হইতে পারি নাই, সেখানে কোন রাজনীতি না করে, কোন কর্মী বান্ধব কাজ না করে, কোন সাংগঠনিক তৎপরতা না চালিয়ে, রাজনীতির জন্য কোনো ত্যাগ স্বীকার না করে, শুধু টক শোতে আওয়ামী লীগ সরকারের কিছু কিছু সমালোচনা করে, কিছু কিছু অ্যাডভাইস করে, এবং বিএনপিরও প্রচুর সমালোচনা সে করেছে, করে সে এমন একটা ফ্রন্ট লাইনে আসলো, মনে হচ্ছে যেন যে সে বিশাল একজন মানে জ্ঞানী গুণী, অবশ্যই জ্ঞানী গুণী ব্যক্তি মানুষ। তারপর তার নামের আগে আবার ডাক্তার আছে, এখন কোন ডাক্তার তো আমি জানি না। এখন এরকম একজন ভদ্রলোক বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, মন্ত্রী স্ট্যাটাসে, তিনি ভারতে যাবেন। ভারত বলে কোনো কথা না, অন্য কোনো দেশে যদি যান, লোক সরকারি উপদেষ্টা পর্যায়ের লোক কেন সরকারি কোনো জিও ব্যবহার না করে, সরকারি কোনো চ্যানেল ব্যবহার না করে, সরকারি কোনো পাসপোর্ট না নিয়ে, লাল পাসপোর্ট ইস্যু করা ম্যাটার অফ এ ডে। উনি উপদেষ্টা হয়েছেন আজকে প্রায় 5 মাস হয়ে গেছে, তাই না? প্রায় 4-5 মাস হয়ে গেছে উপদেষ্টা হয়েছেন। দেখেন, লাল পাসপোর্ট না হওয়ার তো কোনো কারণ নাই। আর উনি সাদা কালো পাসপোর্টে যাবেন, নর্মাল পাসপোর্টে যাবেন, সেখানে ভারতীয় ইমিগ্রেশন তো জানে না বাংলাদেশের উপদেষ্টা কে আসে না আসে, তো লাল পাসপোর্ট তাকে বলতো। সেখানে ভারতীয়টা দেখেছে, দেখে তারা তাদের সন্দেহের তালিকায় নামটা ছিল। কেন ছিল? যেহেতু সে ভারত বিরোধী, যেহেতু ভারতের বিরুদ্ধে তার প্রচুর বক্তব্য আছে, ভারত সম্বন্ধে সে অনেক কটু কথা বলেছে, আওয়ামী লীগ নিয়ে অনেক কটু কথা বলেছে, স্বাভাবিকভাবে যারা ভারত বিরোধী বক্তব্য বিশ্বের বিভিন্ন জায়গায় দিয়ে থাকে, তাদের সম্বন্ধে ভারতের ইমিগ্রেশনকে, আমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে কেউ বলে থাকে, আমরা ইমিগ্রেশনকে জানিয়ে দিই এই ধরনের লোক যদি বাংলাদেশে আসে তোমরা তাকে প্রবেশ করতে দিও না, বা দিলেও চেক ব্যাক করে দিও। এটা তো নর্মাল, এটা সব দেশেরই নিয়ম।
আমেরিকাতে গেলেও তোমাকে যদি তোমার ক্লিয়ারেন্স না থাকে, তোমার যদি কোন রকম তোমার নামের উপর যদি কোন রকম সন্দেহ থাকে, তাহলে স্বাভাবিক তারা চেক ব্যাক করবে। এখানে ডক্টর জাহিদ সাহেব গেছেন, ওনার নিশ্চয়ই কোনো অফিসিয়াল ডকুমেন্ট থাকার কথা। উনি সেই ডকুমেন্টটা দেখালে হতো যে আমি এই অফিসিয়াল কাজে আসছি, আপনি আপনার ডিপার্টমেন্টের লোকদেরকে কথা বলেন। ইমিগ্রেশনের একজন সাব ইন্সপেক্টর, তার সামনে একটা লোকের নাম আসে ডক্টর জাহিদ, যার নামে লেখা আছে বাংলাদেশে কুখ্যাত ডক্টর জাহিদ, বা যে কোনো কারণে তার বিরুদ্ধে হয়তো এমন কোন ব্ল্যাক লিস্টেড কিছু নাম ধাম আছে। এটা এই লোকটা যে পরবর্তীতে উপদেষ্টা হয়েছে, এটা তো আর ইন্ডিয়ান ইমিগ্রেশন কালেকশন করে নাই, এরকম কালেকশন নাও হতে পারে। সেখানে তুমি বুঝায় বললে হয়তো। তবে আমি ওনাকে ভালো বলি যে উনি ইন্ডিয়াতে ঢুকে নাই, চলে আসছেন, বেশ গুড, এটা খুব ভালো কাজ করেছেন, এটাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যে যেহেতু উনার প্রতি ভালো ব্যবহার করে নাই ভারত সরকার বা ভারতীয় ইমিগ্রেশন, উনি ফেরত চলে আসছেন, এটা গুড ওয়ার্ক করেছেন। কিন্তু সমস্যাটা তুমি সৃষ্টি করে ফেলেছে সরকারের জন্য, বিব্রত করেছেন সরকার প্রধানকে। উনি যার উপদেষ্টা তাকে বিব্রত করেছেন। এখন আমি একটা রাজনৈতিক দল করি, আমি যদি এমন কোনো কাজ করি যে কাজ যদি আমার দল বিব্রত হয়, আমার দলের প্রধান বিব্রত হয়, তাহলে সেই কাজটার দায় দায়িত্ব কি আমার উপর পড়তা না? আমি কি তখন বলতে পারবো আমার দলের কাছে যে আমি এই কাজটা ইচ্ছাকৃত ভাবে করেছি দলের বিপদ? তুমি বাবা গেলা কেন? তোমার কি জিও ছিল? গভর্নমেন্ট অর্ডার ছিল? টাকা ইমিগ্রেশন তাকে কি করে অ্যালাউ করলো যদি জিও না থাকে? সে তো মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, এবং কার উপদেষ্টা? বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। সে গেল কি করে? আর সেখানে কেন ভিআইপি গেটে বা ভিআইপি তার জন্য যারা যে বিমানে গেছে সেই বিমানে কেন ভিআইপি ব্যবস্থা করলো না? তার মানে পুরো বিষয়টাকে আমি মনে করি ডক্টর জাহেদের খামখেয়ালিপনা, অযোগ্যতা, মানে কি বলে এটাকে, তার মানে আনবিকামিং বিহেভিয়ার, তার পদের সঙ্গে তার মানসিক সামঞ্জস্য হয় নাই। হি ইজ নট ব্যালেন্সড উইথ হিজ পজিশন এন্ড দ্য পোস্ট। এখন তারেক রহমান সারা জামা পরে ঘুরে, আরে প্রাইম মিনিস্টার, রাজা তো রাজাই, বাদশাহ যা করে সেটা বাদশাহ করবে, এটা বাদশাহ স্টাইল, সম্রাটদের স্টাইল। সেটা কি চাকর বাকরদের শোভা পায়? চাকর বাকরও যদি এরকম ফ্রি স্টাইলে চলতে চায়, তাহলে এরকম অবস্থা হবে। এবং আমাদের সাধারণত যদি কোনো উপদেষ্টা বা মন্ত্রীরা বিদেশে যায়, আমার দেশের এমবেসির লোকেরা তো তাকে রিসিভ করতে আসে। দিল্লি এয়ারপোর্টে তো আমার দিল্লির দূতাবাসের প্রোটোকল অফিসার আছে। সেই প্রোটোকল অফিসার দায়িত্ব কি, কাজ কি? সে প্রোটোকল অফিসার দিল্লি এয়ারপোর্টে এসে আমার নেতাকে গ্রহণ করবে। এখানে এমন কেন একটা ব্যবস্থা করলেন? আজকে এটা এম্বারাসিং হলো না? বিব্রতকর অবস্থা হলো না? এখন ফরেন মিনিস্ট্রির মধ্যে একটা কথাবার্তা বললে, এখন যদি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সরি না বলে, তাহলে তো আমি মেনে নেব না। কিন্তু আবার সরি বলবে কেন সে? তার দৃষ্টিভঙ্গিতে আমি দেখি, সে তো দিয়েছে এবং সে ভারতের সরিটাকে মেনে নেয় নাই। আমি যেটা বলছি, জাহেদ সাহেব চলে আসছেন, আমি ধন্যবাদ জানাই, তার মানে উনি তার সরিটা মেনে নেয় নাই। তার প্রতি যে দুর্ব্যবহার করা হচ্ছে, সেই দুর্ব্যবহারটাকে সে এস্টাবলিশ করে রাখলো। সে যখন চলে আসলো, তার মানে দুর্ব্যবহারটাকে এস্টাবলিশ হলো, এটা সরির মধ্যে শেষ হয় নাই। তাহলে এখন কি ভারতের ইমিগ্রেশনের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডক্টর আমাদের খলিলুর রহমান সাহেব, যিনি আমাদের জাতিসংঘের চেয়ারম্যান হয়েছেন, উনি দেখতে হবে। ওনার দায়িত্ব তো, যে ওনার আমার দেশে একজন লোক গেছেন, আমার উপদেষ্টা গেছেন, সেখানে তার প্রতি খারাপ ব্যবহার করেছে, উনি তো কথা বলতে হবে, ভারতীয় কাউন্টার পার্টির সঙ্গে কথা বলতে হবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। এত কোনো বিতর্ক কেন সৃষ্টি হবে? আর যে ভদ্রলোক সৃষ্টি করেছেন তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে কেন? আমাদের খায়া কাম নেই। আর তুমি ইস্যুটা নিয়ে আসছো ভাই, লাল সবুজ পাসপোর্টের যারা মাহাত্মে বুঝে না, এই সমস্ত লোকদের আলোচনা করতে গেলে কেমন লাগে বলতো ভাই?
ডক্টর জাহেদকে আমি চিনিও না, জানিও না, আমার সাথে কথা হয় নাই, পরিচয় হয় নাই। আই হ্যাভ সিন হিম ইন টেলিভিশন, আমি দেখি প্রায় কথাবার্তা বলেন, এখন সুর বদলে গেছেন। আমার তো মনে হয় না বিএনপির প্রতি তার কোনো কন্ট্রিবিউশন আছে, কোনো কারণ আছে। মানে দেশে কি করবে? আমাদের চ্যানেলের জিল্লুর রহমানের বউ হয়ে যায় বিএনপির এমপি। আর বিএনপির শত শত মহিলারা যে এত কষ্ট করলো, এত মায়ের পিঠ খাইলো, তাদেরকে এমপি হতে পারে না, জিল্লুর রহমানের বউ এমপি হয়ে যায়। কেন এমপি হয়? কারণ বিএনপির ভিতরে বাইরের লোক প্রবেশ করাইতে হলে কাজে প্রবেশ করাবেন, এই প্রবেশ করাইছেন, এই ডক্টর জাহিদকে বিএনপিতে প্রবেশ করাইছেন, এমন আরো কিছু কিছু লোক আছে প্রবেশ করাইছেন। আপনি এগুলো কোথায় বলবো? মহেশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সে মন্ত্রী হইতে পারে না, আর মন্ত্রী হয় তার বিআই নিতাই চন্দ্র, যে জাতীয় পার্টির সময় এরশাদের মন্ত্রী ছিল। এই যে দুর্ভাগ্যজনক অবস্থা, এটার জন্য তো আমার নেতার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্তান, দেশমাতা খালেদা জিয়ার সন্তান, উনি যদি বিব্রত বোধ না করেন, উনি যদি এর ব্যাপারে চিন্তা না করেন, উনি যদি দায়িত্ব না মানে জিনিসটা হালকা ভাবে দেখেন, খুব খারাপ হয়। এই বদনাম গুলো কেন হচ্ছে? আমরা সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়ে দেখেছি গত ইয়ার সময় 26শে মার্চ নিয়ে কি হয়েছে, ওই মঙ্গল যাত্রা নিয়ে কি হয়েছে, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে কি হয়েছে, অনেক বিব্রতকর অবস্থা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রী কি হয়েছে? আজকে আমরা দেখছি গাইবান্ধায় তোমার এই যে সাংস্কৃতিক মন্ত্রণালয় কিছু বলছেন না, এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে, এই ধর্মীয় ব্যাপার, এটা তো সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট। এই বিষয়গুলো তো আমাদের জাতিকে বিব্রত করছে। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা কিভাবে দেখেন বা উনি কিভাবে করেন। আর উনি তো মনে হয় যে উনি মনে হয় দেশটাকে ড্যাম কেয়ার, উনি কারোর কোনো কথার দিকে খেয়াল করতেছেন না। কেন বাবা? শেখ হাসিনার মতো সরকারও তো পতন হয়ে গেছে, আপনার পতনটা কেন নিজের এত জরুরি টাইম না আনতেছেন? আপনি কথায় কথায় জামাতের বিরুদ্ধে বক্তব্য দেন, জামাতের বিরুদ্ধে লাগেন, জামাতের ব্যাংক নিয়ে লাগেন, জামাতের যে কোনো জায়গায় আছে সেখানে জামাতকে খুঁচান, সালাউদ্দিনকে দিয়ে আপনি খুঁচান। আপনার গাড়ি চালান, আপনি আপনার জামাতের আপনার ওই বিরুদ্ধে কথা বলেন, আর সেই গাড়ি চালান, আপনি সেই গাড়ি পাশে বসে থাকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মালিককে, আমার প্রধানমন্ত্রী কি ড্রাইভার? আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রাইভার, না স্বরাষ্ট্রমন্ত্রীর বন্ধু, না স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ কেউ? আজ পর্যন্ত আমরা শুনি নাই যে সিনিয়র ড্রাইভ করে জুনিয়রকে সাথে নিয়ে যায়, জুনিয়রকে ড্রাইভ করার প্রিভিলেজ দেওয়া হয়। হয়তো ঠিক আছে, মন্ত্রী ড্রাইভ করে প্রধানমন্ত্রী নিতে পারে, বা একজন এমপি ড্রাইভ করে প্রধানমন্ত্রী নিতে পারে, তো প্রধানমন্ত্রী ড্রাইভ করে নিয়ে যাবে, এটা কি ধরনের ভাই? কি আপনারা আমাদেরকে কি বা কি চাচ্ছেন কি আপনি? আমরা তো বারবার বলছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে চাই না, আপনাকে আমরা সকল বিতর্ক ঊর্ধ্বে রাখতে চাই, কারণ আপনি আমাদের লাস্ট রিসোর্স। আপনি যদি কোনো কারণে আপনি পা পিছলায় যায়, আমাদের জাতির পা পিছলায় যাবে। শুধু সরকারের পা পিছলাবে না, জাতিতে সারা জাতি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। আর আপনার উপদেশটা দিল্লি এয়ারপোর্টে গিয়ে হেনস্থা হয়। এই হেনস্থাটা কে হয়েছে? আজকে বাংলাদেশে সারা গ্রামে গঞ্জে একটা পোলাপানো মনে করে যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দেন, ভুয়া বলে। এই সংবিধান সংবিধান করে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আপনি এই সংবিধানটাকে আজকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন। আজকে যেমন বঙ্গবন্ধু পচে গেছে, সংবিধান আজকে আপনি পচায় ফেলতেছেন। কথায় কত সংবিধান সংবিধান, আপনি এত সংবিধান বিশারদ হয়ে গেছেন কেন? আপনার সংবিধান মন্ত্রীকে নিয়ে আপনি ঘুরে বেড়ান। একজন প্রধানমন্ত্রী মন্ত্রী এলাকায় গিয়া কি এর উন্নয়নে বাজেট করে? আপনার কনফিডেন্স নেই আপনি মন্ত্রীর উপরে যে মন্ত্রী আপনার চকরিয়া চালাইতে পারবে? আপনি প্রধানমন্ত্রীকে তাকে সাহায্য করতে হবে। একবার চিন্তা করেছেন? একবার ভেবেছেন মাননীয় প্রধানমন্ত্রী এগুলো বললে আপনি অসন্তুষ্ট হবেন আমাদের প্রতি? কিন্তু আপনি কি করে যে মন্ত্রী এখানে এই এলাকায় গিয়া বলবেন, চকরিয়াতে গিয়ে মিটিং করে বলবেন চট্টগ্রাম কক্সবাজার রাস্তা 6 লেন করবে?
চকরিয়া বড় না কক্সবাজার বড়? কক্সবাজার বিশ্ববিদ্যালয় করবেন, চকরিয়াতে বলতে হবে কেন? তাহলে অন্য এলাকার মানুষ কি বলবে? আপনি একটা এলাকায় গিয়ে বলবেন। এগুলা যে ভুল, আপনাকে কেউ বলবে না, আপনাকে এই চারপাশ চামচারা বলবে না, কিন্তু আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি এগুলো ভুল। এগুলা নিয়ে পোলাপান স্ক্রোল করে, বাচ্চা পোলাপান এগুলা নিয়ে আপনাকে স্ক্রোল করে। আপনি ২,০০০-এর মতো লোকে গিয়ে যেখানে জঙ্গল বনাঞ্চল আপনি একদিন কাইটা কাইটা গিয়ে রোহিঙ্গা বানাচ্ছেন, ক্যাম্প বানাচ্ছেন, সেখানে কি আপনি বলতেছেন ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন? আর যে কক্সবাজারে যে চকরিয়াতে আপনি পাহাড় কেটে আপনি ওখানে ক্যাম্প বানাচ্ছেন, পাহাড়কে পাটা জঙ্গল পরিষ্কার করে আপনি সেখানে আপনি রোহিঙ্গা ক্যাম্প বানাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের মানুষের বসতি স্থাপন করতেছেন, আপনি 6 লেন রাস্তা করতে গিয়ে কি পরিমাণ গাছ কাটবেন, আপনি সেখানে 25 কোটি গাছ লাগাবেন, সেখান থেকে ঘোষণা দেন। আপনি সেই ঘোষণাটা যমুনার চরে গিয়ে দিতেন, মোহনীর চরে গিয়ে দিতেন, যে আমি আমার বনাঞ্চল করব, আমি পুরা কোস্টাল এরিয়াতে আমি বনাঞ্চল করব। আপনি যেখানে ডিফরেস্ট হয়ে যাচ্ছে সেখানে বলতেন, আপনি মধুপুর গড়ে গিয়ে বলতেন নাই মধুপুর গড়ে আরো বৃক্ষরোপণ করে আমি আরো দেশে বৃক্ষ বানাবো। এগুলো আপনাকে কে বলাচ্ছে? এগুলোর জন্য আপনি প্রধানমন্ত্রী হয়েছেন? আপনার একটা হাসপাতাল, হাসপাতালে লাইসেন্স বাতিল করে দিবেন। একটা ডাক্তার ভুল করতে পারে, হাসপাতাল অথরিটি ভুল করতে, তাকে আমরা সাসপেন্ড করেন। কিন্তু এই যে শত শত ডাক্তাররা চাকরি করতেছে, এই যে রোগীগুলো আছে, আপনি সেগুলো কি দেখবেন না? এই রোগীদের যে হেনস্থা করতেছেন, এই যে রোগীগুলো দেখে আপনি কষ্ট দিলেন, এর দায় দিতে কে নেবে? স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়ে কয়টা মাথা? সে ওই হাসপাতাল বন্ধ করে দেবে? আলটিমেটলি তো বিব্রত হচ্ছেন আপনি, আপনাকে এরা বিব্রত করতেছেন। আজকে আওয়ামী লীগের লোকেরা মিছিল করে, আপনি গণতন্ত্রের কথা বলেন, ভেরি গুড। আপনি সংবিধানের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তাহলে বলেন আওয়ামী লীগকে পরিষ্কার করে দেন। আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে একদিকে অ্যারেস্ট করবেন, তুফানের জানাজায় গেলে আপনি আওয়ামী লীগকে অ্যারেস্ট করবেন, আবার আওয়ামী লীগের মিছিল করতে দিবেন না। আর আওয়ামী লীগের মিছিল করতে না দেওয়ার কি কারণ থাকতে পারে, কি যুক্তি থাকতে পারে? আপনি যদি সংবিধানই করেন, আপনি যদি বলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবেন, আপনি যদি বারবার বলেন সংবিধান যা আছে সেভাবে চলবে, তাহলে আপনি কি করে বিনা বিচারে কাউকে জেলে আটক রাখবেন? আমার সংবিধান তো পরিষ্কার লেখা আছে কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে না। তাহলে আপনি কি করে এই সাংবাদিকদেরকে আটক রাখছেন? কি করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটক রাখছেন? তাদের ভোট ভালো লাগছে আপনার, তাদের ভোটের সরকার গঠন করতে পারছেন, আর এখন তাদেরকে আপনি জেলখানায় ভরে রাখছেন। দ্বিচারিতা করলে তো মানুষ আপনাকে একদিন 2 দিন কিছু বলবে না। আমি নয় জানের বয়ে কিছু বলবো না, আমার তো বিপদে বলবো না। এমন অনেক মানুষ তো আছে যারা বুক চেতিয়ে দিবে। অতীতে দেখেছেন যে বন্দুকের সামনে কিভাবে ছেলেরা পোলাপানরা বুক চেতিয়ে দেয়। আজকের ইয়াং জেনারেশন দেখছেন? আপনি দেখছেন ঢাকা ইউনিভার্সিটি ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখার জন্য, আর্জেন্টিনা খেলা দেখার জন্য কি পরিমাণ পোলাপান রাত্রিবেলা একখানে হয়ে গেছে। ওখান দিয়ে যদি কোনো কারণে স্পার্ক হয়, আপনি কোথায় যাবেন? আপনার সামনে যে কি সময় আসতেছে, আপনি কি একবার চিন্তা করেছেন? আপনি এটা জুন মাস, আপনার হাতে আছে জুলাই আগস্ট, আপনি বাজেট দিয়েছেন, ভেরি গুড। আমাদের কিছু আপনার সরকার আপনি বাজেট দিচ্ছেন, আপনি আমাদের তো আমরা প্রতিবাদ করা কিছু নয়। আপনি তো বলছেন যে বাজেটের বিরোধিতা করা নাকি অপরাধ। আপনি ওখানে বলছেন কেউ কেউ নাকি আপনি বাজেটের বিরোধিতা করে, বিরোধিতা করলে আপনি যে বাজেট দিচ্ছেন সেটা মেনে নিতে হবে। ঠিক আছে, মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রী। আমি আমি আমার তো রাজনৈতিক দল, আমার জামাত ইসলাম অনুরোধ করবো, বাবা আসেন আমরা মেনে নেই, দেশ যেভাবে চালাতে চায় চালাক, আমরা অবজারভার হিসেবে দেখি উনি কি করেন। উনার উপদেষ্টা থেকে ঘাট ধরে বাইরে করে দেয় বিদেশি রাষ্ট্রের এয়ারপোর্ট থেকে, তারপরে আমার পররাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিবাদ করে না। উনি গিয়া জঙ্গলের মধ্যে দাঁড়ায়া উনি বৃক্ষরোপণ করেন, আর যেখানে বৃক্ষ উচ্ছেদ হচ্ছে সেই জায়গা থেকে, আর যেখানে খালি ময়দান পড়ে আছে, আমার যমুনার চর পড়ে আছে, পদ্মার চর পড়ে আছে, সেখানে বৃক্ষরোপণ শুরু হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি ড্রাইভ করে ঘুরান, এতে যে আমার প্রধানমন্ত্রী অবমানিত হয়, প্রধানমন্ত্রী পদটাকে অবমূল্যায়ন করা হয়।
আপনি সেটা বুঝতে চান না। আপনি তো জনগণের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা চাই না যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ির ড্রাইভারি করবেন, এটা গ্রহণযোগ্য নয়, এটা কোনোদিন কেউ করে না। এতে আপনি প্রমাণ করলেন আপনি নিজের স্ট্যাটাস, নিজের অবস্থান সম্বন্ধে জানেন না। এটা তো ঠিক করেননি আপনি। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এত উপরে উঠেছেন কেন, এত গুরুত্ব দিচ্ছেন কেন, তারা এত বড় বাঘ বানাচ্ছেন কেন, কি কারণে? এখন তো সকল কর্মচারী এখন আপনার চেয়ে বেশি তারা ভয় পাবে। বাবা রে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী গাড়ি চালায় লয়ে যায়, উনি কক্সবাজারে মিটিং করে না, চকরিয়াতে গিয়ে মিটিং করে। উনি বাবা রে দক্ষিণের বাঘ হয়ে গেছেন। এই যে বাঘ বানাইতেছেন আপনি, এই বাঘ তো আপনাকে খাবে, তখন কি করবেন? এই চট্টগ্রামে তো অনেক বাঘ বানাইছিল মাননীয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অনেক বাঘ বানাইছিল চিটাগাং। গাড়ি পরে বাঘের হুঙ্কারে আমরা তখন দেখতাম যে 80 সনে 81 সনে কি হুঙ্কার। ছোট প্রশ্ন, কি হলো একটা ছোট বলেন, বলেন প্লিজ। আপনারা একটা ছোট প্রশ্ন, দর্শকও জানতে চাচ্ছে যে বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আসলে ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে যে ক্লিয়ার তথ্য কি আমরা পাচ্ছি, তাকে ফিরে আনা কি আদৌ সম্ভব? তিনি কি আসলে আটক? এর আগে আমরা আরাব খানকে কাজে আমার কথা রয়েছে, চট্টগ্রামের প্রতি আপনি এত যে আনুগত্য দেখাচ্ছেন, চট্টগ্রাম তো আমাদের ভালো জায়গা নয়। চট্টগ্রামের নেতাদেরকে আপনি উপরে উঠাবেন। আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা ভুলে গেছেন? কুকুরের লেজ নাড়াইতে বলছিল, ভুলে গেছেন আপনি? আজকে সালাউদ্দিনকে আপনি যে অবস্থায় নিয়ে যাচ্ছেন, কালকে সালাউদ্দিন তো আপনাকে ব্ল্যাকমেইল করবে। এবার সাবধান হবেন, বিনয়ের সঙ্গে বলবো। আর তুমি যে বিষয়টাকে নিয়ে যাচ্ছ, বেনজির গ্রেফতার হয়েছে, আমরা 300 ধারায় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, এটা দুর্ভাগ্য সংসদে তাকে কেউ জবাব দিয়ে করাতে পারে নাই। যদি বাংলাদেশ সরকারের কথায় গ্রেফতার করে থাকে, তাহলে তো তাৎক্ষণিকভাবে নেক্সট প্লেনে উঠায় দেবে। এখানে তো আর কোনো বিকল্প নাই, দুবাই সরকারের কোনো বিকল্প নাই, সে তো দুবাইয়ের কোনো আইন অমান্য করে নাই। বেনজিরকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশকে তার আইন অমান্য করার জন্য, এবং এটাই উনি বলেছেন যে দুদকের ওয়ারেন্টে অনুযায়ী ইন্টারপোল থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে ওয়ারেন্টে ধরেছে। তাহলে নেক্সট উইদিন 24 আওয়ার্স কেন ওর তো বিনা বিচারে আটক থাকতে পারবে না সে? আবুধাবির ইমির আদালত আদালত তাকে অ্যালাউ করবে না, আদালত তাকে বিনা বিচারে আটক রাখতে পারবে না। এটা শুধু বাংলাদেশে না যে বিনা বিচারে আটক রাখা যাবে, ইউএইর আইন অনুযায়ী তো কোনো লোককে বিনা বিচারে আটক করা যাবে না। আর তাকে তো কোন রকম ইউএই কোনো আইন অমান্য করার জন্য তাকে আটক করা হয় নাই। বেনজিরকে আটক করা হয়েছে বাংলাদেশ সরকারের তথা দুর্নীতি দমন কমিশনের ইস্যু করা ওয়ারেন্টের মাধ্যমে, যে ওয়ারেন্টটা ইন্টারপোল সার্ভ করেছে ইউএই গভর্নমেন্টের কাছে। ইউএই গভর্নমেন্ট তাকে গ্রেফতার করে অনতি বিলম্বে তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে, এবং সেটা এমবেসির কাছে হস্তান্তর করে না, সেটা হলো যে কোনো একটা বিমানে উঠাইয়া তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। বাংলাদেশগামী হইতে হবে, অন্য কোনো দিকে যেতে পারবে না সেই প্লেনটা, যাতে সেখানে নাইমে আসে তৃতীয় কোনো দেশের শেল্টার নিয়ে নেয়, কারণ ওই দেশে তো ওয়ারেন্টটা যায় নাই। দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকা চলে আসবে। দেয়ার আর ফ্লাইট ইন ঢাকা টু দুবাই, অথবা ইমিডিয়েট কোনো ফ্লাইটে আমার একটা এসকর্ট চলে যাবে দুবাইতে, এয়ারপোর্টে দাঁড়ায় থাকবে, এয়ারপোর্টে ইমিগ্রেশন ওরা পার করে দিবে, ওখান থেকে ওনাকে নিয়ে চলে আসবে। আপনি বক্তব্য দিচ্ছেন 300 বিধিতে, আমাদের বন্ধুরাও সেগুলো শুনতেছেন, আবার বলতেছেন বেশ বেশ করেছেন। বেশ কি করলেন? দুর্নীতি দমন কমিশন ওয়ারেন্ট ইস্যু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই ওয়ারেন্টটা দুদিনে গিয়ে পৌঁছে দুবাইতে, আরো আগে পৌঁছে। এখন সে ইংল্যান্ড থেকে দুবাইতে গিয়েছিল, দুবাই পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে দুবাই এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাট ওয়ারেন্টটা তো অন্তর্বর্তীকালীন সরকারের। এই কথাগুলো তো আপনি বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে প্রকাশ করেন নাই, না করে আপনি বলছে 1 মাসের মধ্যে। আরে 1 মাস সময় তুমি কোথায় পেলে? 1 মাসের মধ্যে আগে নিয়ে আসবো। হয় 1 মাস, 1 মাস মানে ইট ক্যান বি 100 বছর। হোয়াই নট? আমি কালকে লোক পাঠাচ্ছি, আমার পুলিশ কোর্ট পাঠাচ্ছি, আমি ইউএর ভিসা নিয়ে আমি পাঠাবো, ইমিগ্রেশন পার করে তাকে দিবে, আমি আমার বিমানে করে টাকা নিয়ে আসবো। এই তো, এইটা নিয়ে যদি কেউ আমাদেরকে সেরকম চাপ সৃষ্টি করতে না পারে, তাহলে সে আসবে না। কারণ বেনজির বাংলাদেশে অন্যতম কুখ্যাত একজন ব্যক্তি, যার সম্বন্ধে অনেক মানুষের অনেক ধরনের কথা আছে, অনেক বিতর্ক আছে। তার বক্তৃতাগুলো শুনলে দেখলে যে কোনো মানুষের গায়ে জ্বালা ধরে। শেখ হাসিনার পতনের যে কয়েকজন দায়ী যদি করা হয়, তাহলে এই একজন দায়ী হবে, বেনজির। আওয়ামী লীগের ধ্বংসের জন্য, পতনের জন্য যদি 2-5 জন লোককে দায়ী করতে হয়, তাহলে একজন হবে এই বেনজির। সেই বেনজিরকে আওয়ামী লীগের লোকেরা চায় আইনা পানিশমেন্ট দেন। এই বেনজিরের জন্য গোপালগঞ্জের পুলিশের নাম হয়েছে গোপালী পুলিশ। আজকে বেনজিরকে আপনি 3 দিন চলে গেল, এখনো আনতে পারলেন না, তাহলে ওখানে তার স্ট্যাটাস কি? সে বিনা বিচারে আটক থাকতে পারবে? দুবাই সরকার তাকে বিনা বিচারে আটক রাখতে পারবে? আন্তর্জাতিক মানবাধিকার কি তাকে ধরবে না? তুমি যদি তাকে কেন ধরেছো, নাকি আন্তর্জাতিক উকিলরা বলবে না? আবুধাবি কি একদম মানে সুপার স্টেট, সে কারো কেয়ার করে না? ইউএ কি মানবাধিকার জবাবদিহি করবে না? তুমি এই লোকটাকে অ্যারেস্ট করছো কেন? আবুধাবির দুবাইয়ের আদালতে কি সে প্রশ্ন উঠবে না? তারপরে যদি আসলে আবুধাবিতে জামিন হয়ে যায়, কোথায় গেছেন আপনার মাননীয়? কিভাবে একটা সরকারকে বিব্রত করার জন্য, একটা সরকারকে বিপদে ফেলানোর জন্য এই ধরনের কাজ করা হয়? তুমি গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে, তুমি দুবাইয়ের এমবাসিকে ফোন করে বলবো ইমিডিয়েটলি গো টু দ্য কোর্ট, গো টু দ্য পুলিশ, বলো তাকে দাও আমাকে, আমি এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি, তুমি এয়ারপোর্টে হ্যান্ডওভার দিয়ে আসো। সেটা বলবে আই ইনস্ট্রাক্টেড দ্য অ্যাম্বাসেডর অফ ইউএই বা দুবাই যে তাকে ইমিডিয়েটলি যে কোনো অ্যাভেলেবল প্লেনে উঠায় দাও বাংলাদেশে আসার জন্য। তাকে অ্যারেস্ট করে, পাইলট অ্যারেস্ট করে নিয়ে চলে আসবে। পৃথিবীর অনেক উদাহরণ আছে। তাকে বলে আমার একটা প্লেনে যাবে আমার 5 জন পুলিশ, 5 জন পুলিশ গিয়ে তাকে ওই ইমিগ্রেশন ক্রস করবে না, তারা আমার বিমানে বসে থাকবে, তারা ল্যান্ড করবে না, ওরা দুবাইয়ের পুলিশ এসে ওকে ধরা দিবে, নিয়ে আসবে। এইগুলো আমরা করবো, এরকম স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আর সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি চালায় নিয়ে যাবে তার এলাকাতে, তার ইমেজ ডেভেলপ করতেছে, তার ভাবমূর্তি ডেভেলপ করতেছে, শোয়িং দ্যাম হি ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য প্রাইম মিনিস্টার। সে প্রাইম মিনিস্টারের পক্ষে সংসদে বক্তৃতা দেয়, সে বিরোধীদেরকে ড্যাম কেয়ার করে, ইসলামকে নিয়ে সে মস্করা করে, সে তার দলীয় বড় নেতা, সিনিয়র নেতা, মহাসচিবের নাম বাংলায় কথা বলে ফখরুল ইসলাম মানে ইসলাম না। কতটুকু দৃষ্টতা থাকতে পারে, এর দায় কার? ওই যে ইয়া করছিল না, সারাদিন বলছিল না, কুত্তাতে লেজ যদি বড় লেজ ধরে তাহলে কেমন হবে? লেজ যদি কুত্তা না তাহলে কি হবে? বিশাল বড় একটা উক্তি করে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী। আপনি কেন এটা কেন করতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? কাজে আমি মনে করি আগুন লেগে গেছে, প্রতিটা দিন বিএনপি কেউ না কেউ নিহত হচ্ছে, কোনো না কোনো ছাত্র, যুব দল নেতা আমার নিহত হচ্ছে, তাদের নিরাপদে দিতে পারতেছেন না। ঢাকা শহরে আমাদের নেতাদেরকে, বিএনপি নেতাদেরকে আপনি দিতে পারতেছেন না, জামাতের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনতেছে, মিথ্যা অভিযোগ আনতেছেন। কি খেলা শুরু করেছেন আপনি? আজকে একটা পর্যন্ত, এখন পর্যন্ত একটা ছাত্রলীগ বা যুবলীগের কাউকে কোনো মামলা দিলেন না। আপনি শিবিরের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আপনি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আপনি আলদিনের হাসপাতালের মতো ব্যবস্থা নিচ্ছেন। কই ন্যাশনাল ব্যাংক আপনার বিএনপি ব্যাংক হয়ে গেছে, ঢাকা ব্যাংক বিএনপি ব্যাংক হয়ে গেছে। ঢাকা ব্যাংক অধিকৃত ছিল,
বলেন। এছাড়া তো আরো অনেকগুলো 5টা-6টা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক বানাচ্ছে সবগুলো মিলে, ওইগুলো কি অবস্থা? তো ভাই সবকিছু মিলে আমি বলি, আমার মনে হয় ত্রিবেদী সাহেব আসার পরে আওয়ামী লীগ এখন তারা খুশিতে আছে, ফুর্তিতে আছে, এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে চলে আসবে। তুমি হাসো, আমি তোকে বলছি, তোমার বন্ধুরা প্রিপেয়ারিং। আমরা দেখেছি ভাই, আমরা স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি কিভাবে পরিবেশ সৃষ্টি করা হয়। আজকে আমার পাকিস্তানে অনেক বন্ধুরা বলেন আমরা ভারতের প্ররোচনায়, আমাদেরকে ভারতকে কোনো বন্ধু মনে করি, আমরা মুসলমান, আমরা ভারতকে কোনো বন্ধু মনে করি। তাই পাকিস্তানের পক্ষের বন্ধুদের বলতে চাই, আমরা যে মুসলমান, এটা আপনাদের 71 সনে মনে ছিল না? 71 সনে পাকিস্তানের বলতে পারে না, 26শে মার্চে আমাদের উপর হামলা না করে, গুলি না করে বলতে পারে নাই যে ভাই আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, ঠিক আছে তুমি মুজিবকে প্রেসিডেন্ট বানায় ফেলাও, প্রাইম মিনিস্টার বানায় ফেলাও। আপনি মৌলানা ভাসানীকে কেন দেশ থেকে বাংলাদেশে চলে যেতে হলো? মৌলানা ভাসানী কেন ইন্ডিয়া থেকে আশ্রয় নিতে হলো? তো মৌলানা ভাসানীকে তুমি ক্ষমতা দিয়ে দিতা, তো সেদিন মনে ছিল না আমরা মুসলমান? আজকে আমাদেরকে বলো তোমরা মুসলমান ভাই ভাই। তোমরা কেন আমরা 71 সনে এসে বললাম না ভাই মুক্তিযুদ্ধ তোমরা ইন্ডিয়াতে চলে আসো, আমরা তোমাদের স্বাধীনতা দিয়ে দিচ্ছি, বা তোমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হও, আমরা পাকিস্তান ভাঙতে চাই না? তো কোথায় ছিল তোমাদের সেদিনের কথা? এখন আমাদের গালাগালি করো। কাজে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করা যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অনেক বিক্রি করছে, বঙ্গবন্ধুকে বিক্রি করছে, এই জন্য আজকে মুক্তিযোদ্ধাদের নামলো। আজকে বিএনপি সরকার কথায় কথায় সংবিধান বিক্রি করতেছে, কথায় কথায় সংবিধান। এত সংবিধানের প্রতি এত প্রেম, তো সংবিধানে কতগুলা ধারা প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে, এটা কি আমরা বলবো? কাজে তুমি জানতে চেয়েছ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে নিন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তো আমার তো মনে হয় নিষেধাজ্ঞা এখন নাই। তবে আমার স্পষ্ট দাবি থাকবে, স্পষ্ট আবেদন থাকবে, স্পষ্ট আহ্বান থাকবে, শুধু তুলে নেন না, প্রতিটি বাংলাদেশের প্রতিটি মানুষকে রাজনীতি করার সুযোগ দেন। অতীতে আওয়ামী লীগ অনেকে রাজনীতি বন্ধ করার চেষ্টা করেছে, ফলাফল ভালো হয় নাই। আমি মনে করি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করতে দেওয়া উচিত, কারো রাজনীতিতে বাধা দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেন। মানুষ যাকে ভালো মনে করে, মানুষ যাকে পছন্দ করে তাকে মেনে নেবে। আমি যাকে পছন্দ করি তাকে মানতে হবে, এটার নাম রাজনীতি না, এটার নাম কি বলে হেজিমনি, এটার নামে বলে আধিপত্যবাদ। আমি যখন তোমার আধিপত্য করতে চাই, এটাও আধিপত্যবাদ। আমরা যার যে স্বাধীন মতো আমরা বিবেচনা করব। কাজে এখানে আওয়ামী লীগকে আমি রাজনীতি মোকাবেলা করব, করে আসতেছি। আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করে আসতেছি সেই 71 সন থেকে, মুক্তিযুদ্ধ অবস্থা থেকে আওয়ামী লীগকে মোকাবেলা করে আসতে। আমরা আওয়ামী লীগ করি নাই, জীবনে একটা দিনের জন্য তো আওয়ামী লীগ করি নাই, মুক্তিযুদ্ধ করেছি। 1 ঘন্টার জন্য তো আওয়ামী লীগ করি নাই। ইস্ট পাকিস্তানে আমরা তো আওয়ামী লীগ করি নাই। ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছি, তাও তো আওয়ামী লীগ করি নাই। আওয়ামী লীগের বিরোধী অবস্থানে করে আসছি। কাজে এখানে আওয়ামী লীগ আমার কোন শত্রু না, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, তাকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তাকে প্রধানমন্ত্রী মেনেছি। এরশাদ প্রেসিডেন্ট ছিল, এরশাদকে মেনেছি। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, আপনার সবাইকে বলি ঐক্যবদ্ধ হন, ওনাকে মানেন। এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা সবাই বলি উনি আমাদের প্রধানমন্ত্রী। আমি বলি না উনি বিএনপি প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের সবার প্রধানমন্ত্রী। আমরা এখনো বলছি আপনি ঐক্যবদ্ধ ডাক দিচ্ছেন, আমরা সবাই চাই প্রধানমন্ত্রী আপনার দেশের নেতা তারেক রহমানের কাছে সংগ্রাম ঐক্যবদ্ধ হই। আমরা এখনো আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে সকল দলকে নিয়ে আপনি একটা জাতীয় সরকার গঠন করেন। যারা নির্বাচিত হয়েছে যে দল, তাদেরকে নিয়ে করেন। যারা নির্বাচনের বাইরে ছিল, যারা নির্বাচনে হেরেছে,
আসলে আপনার খেলাফতে মজলিস আছে, আপনার ইসলামী ঐক্য পরিষদ আছে, আপনার হেফাজতে ইসলাম আছে, আপনার ওই জামাত আছে, এনসিপি আছে, যারা এই আপনার বিপ্লবের পক্ষে ছিল, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়েছেন, যাদের কারণে দেশমাতা খালেদা জিয়া একটা মুক্ত পরিবেশে সমাহিত হতে পেরেছে, আপনি তাদের সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করেন, যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসান। বাংলাদেশে এখন অনেক মানুষ যোগ্য হয়েছে। আপনি 1986 সনের বা 90 সনের এইচডি সেক্রেটারিকে দিয়ে বাংলাদেশ চালাবেন, এটা তো হয় না। ওই এইচডি সেক্রেটারি অনেক বড় বড় লোক হয়ে গেছে। আপনি 14 বছর 15 বছর আগে যে সচিব মানে সচিব হতে পারে না, জয়েন্ট সেক্রেটারি হয়েছে, তাকে দিয়ে আজকে আপনি সিনিয়র সচিব বানায় দেশ চালাবেন, এটা হয় না। এই গত 10 বছরে অনেক বেশি যোগ্যতা অর্জন করছে সচিবরা। এখানে কোনো দলীয় সচিব নাই, সবাই বাংলাদেশ সরকারের সচিব, সবাই বাংলাদেশ সরকারের আদেশ পালন করবে। আপনি দলীয় লোক দেখে এখন চালাতে চাচ্ছেন, দলীয় লোক দেখে নিয়ে আইসা সচিব দেখে বিদায় করতে চাচ্ছেন, সিনিয়র সচিব বিদায় করতে চাচ্ছেন। কেন জয়েন্ট সেক্রেটারিকে আওয়ামী লীগ করে নাই? ডিপ্টি সেক্রেটারিকে প্রমোশন পায় নাই শেখ হাসিনা? শেখ হাসিনা তো ডিএনএ টেস্ট করে সেক্রেটারি বানিয়েছে, জয়েন্ট সেক্রেটারি বানিয়েছে, এডিশনাল সেক্রেটারি বানিয়েছে। তারা আসে না দু সচিবদের? এই খেলা বন্ধ করেন। আমলাদেরকে ভালোভাবে দলীয়করণ করতে যায় না। যদি আজকে মনে করেন এখানে আওয়ামী লীগের, আর তাহলে যে আপনার পক্ষে সে বিএনপি, তাহলে এটা যদি সে আওয়ামী লীগ হওয়া দোষ হয়ে থাকে, বিএনপিও দোষ হচ্ছে না? সে যে বিএনপি করতেছে দোষ হবে না? কেন আপনি বিএনপি লোক খুঁজেন? এফিশিয়েন্ট লোক খুঁজেন, মেধাবী লোক খুঁজেন, দক্ষ লোক খুঁজেন, যে দক্ষ, যে মেধাবী, যে পারফর্ম করতে পারে ওরকম সরকারি কর্মচারী খুঁজেন। দলীয় লোক দিয়ে সাজাইলে হবে না। দলীয় লোক তো রাজনৈতিক দলে আছে, মন্ত্রীরা আছেন। আপনার মন্ত্রী যদি সচিবালয় চালাইতে না পারে, সে মন্ত্রীকে রাখবেন কেন? দায়টা কি আপনার? আপনি কি এমপিদের দ্বারা আপনি কি এমপিদের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী কি এমপিদের দ্বারা প্রধানমন্ত্রী হয়েছেন? না উনি এমপিদেরকে নমিনেশন দিয়ে এমপি বানিয়ে আসছেন? একজন এমপি কি নিজের পরিচয়ে, নিজের আত্মপরিচয় এমপি হয়ে আসছে? সব তো তারেক রহমানের নাম দিয়ে আসছে, সব তো খালেদা জিয়ার নাম দিয়ে আসছে, সব তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম দিয়ে আসছে। তারা তো ডিউটি বাউন্ড, তারা তো সবসময় বিএনপির নাম নিতে হবে। তা আপনি ইনএফিশিয়েন্ট লোক দেখে দিয়ে রাষ্ট্র চালাবেন কেন? জাতিকে করতে হবে কেন? আমাকে একটা ছেলেকে জীবন দিতে হবে, সে অপরাধী হতে পারে, বিচার করেন, কিন্তু সে কেন রাস্তায় গুলি খায়া পড়বে? আমার একটা হাসপাতাল আপনি কেন বন্ধ করবেন? আপনি একটা ব্যাংকের পক্ষে কেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংকের পক্ষে সংসদে দাঁড়িয়ে কথা বলবে? একটা ব্যক্তির পক্ষে দাঁড়ায় কথা বলবে, একজন স্মাগলারের পক্ষে দাঁড়ায় কথা বলবে, একজন দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী দাঁড়িয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন কথা বলবে? আপনি এগুলোকে দেখতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী? কাজে আমি বিনয়ের সঙ্গে আপনাকে অনুরোধ করবো, যারা আপনার লাল পাসপোর্ট ব্যবহার না করে প্রপারলি বিদেশে না গিয়ে আপনাকে বিব্রত করেছেন, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনার এদিকে ফাও ভুয়া বলা হচ্ছে, আগামী দিনে কিন্তু রাস্তায় তারা চলতে পারবে না। বারবার বলছি আপনাকে, আমরা চাই আপনি সফল হন, আপনি 5 বছর ক্ষমতা থাকেন। আমি জামাতের সকল নেতার হাতে পায়ে ধরে হলো আপনার পক্ষে রাখবো, তাদেরকে আমি আপনাকে সহযোগিতা করতে বলবো। আমাদের দলীয় নেতা আমাদের শফিকুর রহমান সাহেব বলেছেন, আমি সমর্থন করব, আপনার সহায়তা করব, যদি আপনি ভুল পথে না যান, অন্যায় না করেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি না খেলেন। উনি স্পষ্ট বলে দিয়েছে, যদি এগুলা করেন আমরা আপনার সঙ্গে থাকবো না। কাজেই আপনি দয়া করে খাল কাইটা কুমিরাই নেন, আপনি একটা বিরোধী দল বানায়েন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আমরা তারেক রহমান সাহেবের বিরোধিতা করতে চাই না, কিন্তু আমরা জাহিদের মতো লোক করতে চাই, আমরা সালাউদ্দিনের মতো লোকদের বিরোধিতা করতে চাই। এদের বিরুদ্ধে বিরোধিতা করতে চাই আমরা, কারণ তারা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেয় না, তারা ব্যক্তির স্বার্থ, নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার হতে চাই।
তাতে যদি জীবন দিতে হয় যায় যাক জীবন, তাতে নাই, কিন্তু প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা জনগণের পক্ষে, জাতির পক্ষে, আমরা দেশমাতা খালেদা জিয়ার পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্বপ্ন বাস্তবায়নের পক্ষে কথা বলবো বলবো বলবো। এই জন্য যদি আমাদের শির যায় যাবে, আমরা সৎ রাজনীতি চাই, ইনসাফ এবং ন্যায় রাজনীতি চাই। আমরা এখানে আল্লাহর সন্তুষ্টি রাজনীতি চাই। আমরা বিভ্রান্তকর বিভেদমূলক রাজনীতি চাই না, চাই না, চাই না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবুজ, ধন্যবাদ ভাই আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য। পূর্ণিয়া, ইনশাল্লাহ আমি জানি না আবার কথা হবে, বাট আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আক্তার ভাই, অনেক অনেক ধন্যবাদ। সবগুলা বিষয় ঠিক মতো উঠে এসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। সেই সাথে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।